স্বামী মারা যাওয়ায় কোনো উপায় না পেয়ে 4 বছরের ছোট্ট মেয়েটাকে নিয়ে যেদিন ছোট ভাইয়ের বাসায় উঠেছিলাম সেদিন কিছু বুঝতে না পারলেও আন্দাজ করতে পেরেছিলাম। আমার এই আগমনে আমার ছোট ভাই ও তার বউ একদমই খুশি হয়নি, কিন্তু আমি নিরুপায় ছিলাম। না ছিল বাবা মা, না ছিল কোনো বোন, দুই কুলে থাকার মতো এই ছোট ভাইটাই ছিল, তাই বাধ্য হয়েই ঠাঁই নিতে হলো তার বাড়িতে। আমার ছোট ভাইয়ের বাসাতে এসেছি প্রায় 1 সপ্তাহখানেক হবে। খেয়াল করে দেখলাম ভাইটা আমার আর আগের মতো দিদি দিদি করে ডাকে না, আমার সাথে আগের মতো নরম সুরে কথাও বলে না। ভাইয়ের বউটাও যেন কেমন হয়ে গেছে, বাড়ির সব কাজগুলো থেকেও নিজেকে সরিয়ে নিয়েছে। বুঝতে পারলাম আমার আগমনে সে মোটেও খুশি হয়নি, কিন্তু বুঝতে পারলেও আমার কিচ্ছু করার নাই। চুপচাপ বাড়ির সমস্ত কাজগুলো করে নিলাম। মেয়েটাকে নিয়ে বাড়ির একটা কোণে পড়ে থাকতাম, আমার যে আর যাওয়ার কোনো জায়গা নেই। এই ছোট বাচ্চা মেয়েটাকে নিয়ে আমি কোথায় যাব? আমার যে 3 কুলে আর যাওয়ার মতো কেউ নেই, তাই মুখ বুজে ছোট ভাইয়ের বাড়িতে পড়ে রইলাম। বাবা মা না থাকলে আপন ভাইও পর হয়ে যায়, তার বাস্তব প্রমাণ হচ্ছে আমি নিজে। একদিন রাতে থালা বাসন ধুয়ে রুমে আসার সময় ভাইয়ের রুম থেকে কিছু কথা আমার কানে এসে লাগলো। বুঝতে পারলাম তারা আমাকে নিয়েই কিছু বলছে। এভাবে লুকিয়ে লুকিয়ে কারোর কথা শোনা উচিত না, কিন্তু অবাধ্য মন যে আর মানতে চায় না, তাই দরজার আড়ালে দাঁড়িয়ে শুনছিলাম। আমার ভাইয়ের বউ ভাইকে বলে উঠল, এই যে শোনো, তোমার বোন আর এ বাড়ি থেকে কবে যাবে বলো তো? সেই কতদিন হয়ে গেল এ বাড়িতে এসে উঠেছে, এখনো এ বাড়িতে পড়ে আছে। তোমার বোনের জন্য এ বাড়িতে থাকতে আমার এখন অস্বস্তি হয়। তোমার বোন এ বাড়িতে আছে জেনে আমার বোন এবং তার স্বামী আর এ বাড়িতে আসতে পারে না। আর তাছাড়া আমার বোনের শ্বশুরবাড়ির লোকজন যদি একথা জানে তাহলে তারা কি মনে করবে একটাবার ভেবে দেখেছো? তখনই আমার ভাই বলে উঠল, আহ তুমি একটু আস্তে কথা বলো তো, দিদি শুনতে পাবে। তাছাড়া আমারও কি এসব ভালো লাগছে বলো? তারপর আমার ভাইয়ের বউ আবার বলতে শুরু করলো, কোথাও বেরোতে গেলে তাকে কৈফিয়ত দেয়া লাগে, এমনকি আমার জামা কাপড় শাড়ি সবকিছুই তাকে ব্যবহার করতে দেয়া লাগে। যত সব উটকো ঝামেলা। স্বামী মরছে তাই বলে কি ভাইয়ের বাসায় এসে ওঠা লাগবে? কেন শ্বশুর বাড়ির কারোর গলায় যেয়ে ঝুলতে পারিনি? আমাদের বাড়ির আশেপাশের মানুষ জানলেও তো ছিছি করবে। তুমি তোমার বোনকে যত তাড়াতাড়ি সম্ভব নিজের একটা ব্যবস্থা করতে বলো। প্রতি উত্তরে আমার ভাই বলে উঠল, আরে পাগল, এভাবে ধুম করে কি কাউকে চলে যেতে বলা যায় নাকি? আর তাছাড়া লোকজন জানতে পারলে তো আমাদেরই দোষ দিবে। না পারতেছি সইতে, না পারতেছি গিলতে, দূর যত সব ঝামেলা আমার ঘাড়ে এসেই ঝোলে। এরপর আর কিছুই শুনতে পেলাম না, হয়তো দুজন ঘুমিয়ে পড়েছে। খেয়াল করে দেখলাম আমার চোখ দিয়ে জল পড়ছে। চোখের জল কিছুটা মুছে নিয়ে মুখে একটু হাসি রেখে রুমে প্রবেশ করলাম। রুমে এসে দেখি আমার 4 বছরের মেয়েটা বিছানায় বসে খেলছে। আমাকে দেখেই সে কাছে এসে আমার গলাটা জড়িয়ে ধরে প্রশ্ন করলো, মা আমরা কবে বাড়িতে যাব? বাবা আমাদের কবে নিতে আসবে? মামা মামির বাসায় আমার একদম আর ভালো লাগছে না। মেয়ের কথা শুনে প্রাণপণ চেষ্টা করলাম চোখের জল আটকানোর। মেয়েটাকে বুকে জড়িয়ে ধরে কাপা কাপা গলায় মাথায় হাত বুলিয়ে দিয়ে মিথ্যে সান্ত্বনা দিতে লাগলাম। আসবে মা আসবে, তোমার বাবা খুব শিগগিরই এসে আমাদের এখান থেকে নিয়ে যাবে। এখন তুমি লক্ষ্মী মামনি হয়ে ঘুমিয়ে পড়ো তো দেখি। মেয়েটা আমার এক বুক আশা নিয়ে শুয়ে পড়ল। আমি ওর মাথায় হাত বুলিয়ে দিতে থাকলাম। চোখ দিয়ে এখনো আমার জল গড়িয়ে পড়ছে। আমার স্বামী রাতুল এখান থেকে 1 মাস আগে রোড অ্যাক্সিডেন্ট করে মারা যায়। রাতুলের আপন বলতে তার মা, বড় ভাই আর একটা বোন ছিল। আমাদের বিয়ের পরে আমার শাশুড়ি দুনিয়ার মায়া ত্যাগ করে আমাদের ছেড়ে চলে যান। তবে আমার মেয়ে আর আমার স্বামীকে নিয়ে বেশ চলছিল আমাদের জীবন। সুখের একটা সংসার ছিল আমরা অনেক সচ্ছলও ছিলাম। যখন আমার স্বামী বেঁচে ছিল তখন আমাদের আত্মীয় স্বজনের অভাব ছিল না, কিন্তু আমার স্বামী মারা যাওয়ার পর আমাদের পাশে কেউ এসে দাঁড়ায়নি, এমনকি তার ভাই ও বোনও না। এখন সবকিছু হাড়ে হাড়ে টের পাচ্ছি, তারা শুধু নামে আত্মীয় ছিল। আমার স্বামী যখন বেঁচে ছিল তখন আমার ছোট ভাই সপ্তাহে 2-3 বার ফোন করতো। আমরা বেড়াতে আসলে আমাদের জন্য আপ্যায়ন করতো অনেক। কোনো কিছুতেই কমতি রাখতো না আমার ভাই, ব্যাগ ভর্তি বাজার করতো। আমরাও দিতাম অনেক কিছু আমার ভাই এবং আমার ভাইয়ের বউকে। এমনকি আমার স্বামীর কাছ থেকে ভাইয়ের ব্যবসার জন্য টাকাও নিয়েছিল, সে টাকা আর আমার স্বামী ফেরত নেয়নি। এখন সবকিছু বুঝতে পারছি, স্বার্থের জন্য তারা আমাদের সাথে ভালো ব্যবহার করতো। হঠাৎ করে স্নান শেষে বাথরুম থেকে বেরিয়ে শুনতে পেলাম আমার ভাইয়ের বউটা কাকে জানি ধমকাচ্ছে। আমি রুম থেকে দ্রুত বেরিয়ে দেখলাম আমার ভাইয়ের বউ আমার ছোট্ট বাচ্চা মেয়েটাকে ধমকাচ্ছে। আমার ভাইয়ের বউ জোরে জোরে আমার ছোট্ট মাছুম বাচ্চাটাকে বলতে লাগলো, এই তুই কাকে জিজ্ঞেস করে ফ্রিজ থেকে কেক নিয়ে খাচ্ছিস? এটা আমার স্বামী এনেছে খাবে বলে, আর তুই কিনা এটা খেয়ে নিচ্ছিস? আজ তোকে ছেড়ে দিলাম, এরপরে যদি কোনোদিন দেখি যে তুই আমাকে জিজ্ঞেস না করে কোনো খাবারে হাত দিয়েছিস তাহলে তোর পিঠের চামড়া তুলে নেব আমি। যত সব আপদ কোথাকার। এই বলে আমার ছোট
ভাইয়ের বোন আমার বাচ্চাটার হাত থেকে কেকের পিসটা কেড়ে নিয়ে ডাস্টবিনে ফেলে দিল। আমি আর সামনে এগিয়ে গেলাম না, ঠায় দাঁড়িয়ে থাকলাম দরজার সামনে। নীলা চাইলেই কিন্তু কেকের পিসটা আমার মেয়ের হাতে দিতে পারতো। এখন বাজে 3:30। আমি আমার সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিয়েছি। আর যাই হোক, যে বাড়িতে আমার এই মাছুম বাচ্চাটাকে সামান্য একটা কেক খাওয়া নিয়ে এতগুলো কথা শুনতে হয়, সে বাড়িতে আমি আর এক মুহূর্তও থাকবো না। দরকার পড়লে লোকের বাসায় কাজ করে খাবো, তবুও অন্যের ওপর আর নির্ভরশীল থাকবো না। আচ্ছা, টাকাই কি সব? টাকা ছাড়া কারোর সাথে সম্পর্ক রাখা যায় না? পরক্ষণই নিজের মনকে বলে উঠলাম, হ্যাঁ, টাকাই দুনিয়াতে সব। টাকা ছাড়া যে মানুষের কোনো মূল্য নেই, সেটা আমার স্বামী মারা গিয়ে আমাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। এ বাজারে টাকা আছে যার, সম্মান আছে তার, পুরো দুনিয়াটাই মনে হয় তাদের হাতের মুঠোয়। আমার ভাই এবং ভাইয়ের বউ চাইলেই কিন্তু আমাদের সাহায্য করতে পারতো, সে সামর্থ্য তাদের আছে। আমার ভাইয়ের বউয়ের কথা বাদই দিলাম, কিন্তু আমার ভাই, সে তো আমার মায়ের পেটের আপন ছোট ভাই। সে কি করে পারলো আমার সাথে এমন দুর্ব্যবহার করতে? আমার এই ছোট্ট মাছুম বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে কি তার একটু মায়া হলো না? হায় রে বিধাতা, কি তোমার নিয়তি, কি তোমার খেলা। সে আমাদের দুঃসময় আমাদের সাথে এমনটা করতে পারলো। সে কিন্তু চাইলে তার স্ত্রীকে বুঝিয়ে তার বাসায় আমাদেরকে রাখতে পারতো, কিন্তু সে সেটা করেনি। উল্টো আমার বাচ্চা মেয়েটাকে কষ্ট দিয়েছে তার বউ। ঠিক আছে, তোমরা তোমাদের টাকা নিয়ে থাকো, ঈশ্বর যদি চায় একদিন ঠিকই আমাদের সুখ দিবে। মনে মনে কথাগুলো বলেই মেয়েটাকে নিয়ে জীবনযুদ্ধে নেমে পড়লাম। আর এই স্টোরিটা একটা নাম না বলা আপুর জীবন থেকে নেয়া।